হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কমিউনিটি স্টাডি। তো আমরা যে লুসেন্টের মডার্ন হিস্টোরি নিয়ে আলোচনা করছিলাম, সেখানে আজকে আমরা দ্য পার্টিশন অফ বেঙ্গল নিয়ে আলোচনা করব, অর্থাৎ বঙ্গভঙ্গ বিরোধী যে আন্দোলন হয়েছিল সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো তোমরা যদি লুসেন্টের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি যদি কমপ্লিট না করে থাকো তো আমার চ্যানেলে সম্পূর্ণ প্লেলিস্ট করা আছে, সেখান থেকে কমপ্লিট করে নিতে পারো। তো দেখা যাক এবার পার্টিশন অফ বেঙ্গল। তো পার্টিশন অফ বেঙ্গলের মধ্যে প্রথমে যেটা দেওয়া আছে বয়কট অ্যান্ড স্বদেশি মুভমেন্ট। তো এটা বোঝার আগে তোমাদের বুঝতে হবে কেন বয়কট আর স্বদেশি মুভমেন্টের দরকার হয়ে পড়েছিল। তো দেখো, এই যে পার্টিশন অফ বেঙ্গল অর্থাৎ বাংলাকে ভাগ করা হবে, তো তখনকার বিশেষ বাংলা বলতে কি ছিল? তখনকার বাংলা বলতে বোঝানো হতো যে সমস্ত অঞ্চল, সেটা হচ্ছে বিহার পড়তো তার মধ্যে, বর্তমানে বিহার, ছত্তিশগড়, এখনকার তো পশ্চিমবঙ্গ পড়ছেই, ওয়েস্ট বেঙ্গল তো এখন পড়ছেই, বিহার, ছত্তিশগড়, ওয়েস্ট বেঙ্গল, আসাম, তাছাড়া পড়ছে বাংলাদেশ। এই যে সমস্ত অঞ্চল, এই সমস্ত অঞ্চল জায়গাগুলো মিলে কিন্তু তখন গঠিত হয়েছিল পুরো বাংলাটা, পুরো বেঙ্গল বলা হতো এটাকে, বেঙ্গল। এই সমস্ত অঞ্চলটুকু জায়গা এলাকা জুড়েই তখন গঠিত হয়েছিল বেঙ্গল বলা হতো একে। তো এই বেঙ্গলের মধ্যে তখনকার জনসংখ্যা ছিল প্রায় 78 মিলিয়ন, মানে প্রায় 7.5 কোটি, তাই তো, 7,80,00,000 মতো তখনকার জনসংখ্যা ছিল, যেটা ছিল পুরো ভারতের প্রায় 1/4 অংশ, অর্থাৎ 4/1 জনসংখ্যা শুধুমাত্র এই বাংলাতেই ছিল। তার জন্য তোমরা দেখো যে বই থেকে পড়বে স্বাধীনতা সংগ্রাম সম্পর্কে, সবসময় তোমরা বাংলার কার্যকারী ভূমিকাই বেশি দেখতে পাবে। তো এই যে এত বড় বাংলা, আর সেখানকার তখন বাংলার মানুষের মধ্যে যে ন্যাশনালিজম, যে ভাবধারা, জাতীয়তাবাদের যে ভাবধারা, যে আমাদের স্বাধীনতা চাই, এই যে ভাবনা, এটা তখন জেগে উঠেছিল। তো এই যে ভাবনা এবং সেখানকার যে বাংলা যে শিক্ষিত মানুষ, সেই সম্প্রদায়কে ভেঙে দেওয়ার জন্য, আর বিশেষ করে হিন্দু মুসলিমকে আলাদা করে দেওয়ার জন্য লর্ড কার্জন একটা প্ল্যান করে, বিশেষ করে মাস্টার প্ল্যান। লর্ড কার্জন ছিল সেই সময়ের ভাইসার। তো লর্ড কার্জনের টাইম পিরিয়ডটা মনে রাখবে, 1899 থেকে 1905 সাল অবধি ছিল লর্ড কার্জন। তো এই লর্ড কার্জনই হচ্ছে বাংলাকে ভাঙার পরিকল্পনা নেয়। তো বাংলাকে ভাঙবে কিভাবে? একটা হচ্ছে বাংলাদেশে এইদিক বলে ভেঙে ভেঙে দেবে বাংলাদেশটাকে, যেটাকে নাম দেবে ইস্ট পাকিস্তান। আর এইদিকে যেটা পড়ছে পশ্চিমবঙ্গ, বিহার, ছত্তিশগড়, এই যে এলাকাগুলো পড়ছে, এটার নাম হচ্ছে পূর্ব পাকিস্তান, সরি, এটা হচ্ছে পশ্চিম পাকিস্তান। একটা হচ্ছে এটা এটা হচ্ছে পূর্ব দিক বলে এটার নাম ছিল ইস্ট পাকিস্তান, আর এটা পশ্চিম দিক ছিল, এর নাম হচ্ছে ওয়েস্ট। সাধারণত ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্টের যে ভাগটা পড়ছে এখানে, ঠিক আছে। আর এটা বলতো ইস্ট পাকিস্তান বলা হতো, ইস্ট বেঙ্গল ও ইস্ট পাকিস্তান। তো এভাবে লর্ড কার্জন এটা বঙ্গকে ভঙ্গ করার পরিকল্পনা করে। তো এখানে যে বিশেষ করে সবাই বুঝতে পারে যে যে সমস্ত কংগ্রেসের যে সমস্ত পার্টিশন, তখন আমরা জানি যে কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস খুবই একটা গুরুত্বপূর্ণ পার্টি, যারা স্বাধীনতার জন্য লড়াই করে যাচ্ছে। তো তারা এই ধারণা বুঝতে পারে, এবং এই কংগ্রেস কি করে, বিভিন্ন জায়গায় তারা মিছিল বের করে, বিভিন্ন জায়গায় তাদের তাদের ভাষণ দিতে থাকে যে হবে না, এবং একটা লিখিত স্বাক্ষর করতে থাকে, সবারই স্বাক্ষর নিয়ে সেটা সরকারকে জমা দেয়। এভাবে সমস্ত কিছুই করে, কিন্তু কোনো কিছুই লাভ হয় না। শেষমেশ কিন্তু বাংলা ভাগ হয়েই যায়। শেষমেশ তোমার জুলাই মাসের 1905 সালে যে বাংলাকে ভঙ্গ করা হবে, তার ডেট কিন্তু অ্যানাউন্স হয়ে যায়। তো সবাই দেখলো যে কংগ্রেসের সাথে এত মিশেও কোনো কাজ হচ্ছে না। তারপর সেক্ষেত্রে এখানে সময় কিন্তু বিভিন্ন নিউজ পেপারও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, যে বাংলাকে ভাগ করা যাবে না। বিভিন্ন প্রোটেস্ট দেখা যায়, তারা বন্দে মাতরম করে বিভিন্ন রাস্তায় রাস্তায় বের হয় এবং বন্দে মাতরম স্লোগান দিতে থাকে। এছাড়া রবীন্দ্রনাথ তখন রাখি বন্ধন একটা উৎসব পালন করেন। মানে সমস্ত দিক থেকে বাংলাকে তখন প্রোটেস্ট করার চেষ্টা করা হয়েছিল, এবং মানুষের ভরসা ছিল যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কিছু করবে। কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস দেখো এই সময় কিছুই করতে পারবে না। শেষমেশ কিন্তু বাংলা ভাগ হয়েই যায় কত, 16ই অক্টোবর 1905 সালে। 16ই অক্টোবর 1905 সালে ভাগ হয়ে যায়। তো এই ভাগ হয়ে যাওয়ার পর কি হলো, কংগ্রেসের ওপর, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ওপর মানুষের যে আস্থা ছিল, যে বিশ্বাস ছিল, সেটা কিন্তু ভেঙে যায়। তখন তারা বুঝতে পারলো যে এদের দ্বারা সামনে আর কিছু হবে না। তো এরপরে কি হবে, যখন এটা ভেঙে যায়, এরপরে 1907 সালে কি হয়, সুরাট স্প্লিটে বিশেষ করে যেটা হয়, সেটা হচ্ছে কংগ্রেসকে দুটো ভাগে ভেঙে যায়। একটা হচ্ছে নরমপন্থী আর চরমপন্থী, সুরাট স্প্লিটে। সেখানে কারা কোন, মানে কোন কোন নেতারা কোন কোন এলাকার ওপর তারা শাসন করেছেন, কোন আমরা নেতৃত্ব দিয়েছিলেন, সেগুলো তোমরা একটু একটু পরেই আমি তোমাদের পড়বো, তখন বুঝতে পারবে। তো এই সময় কি হয়, যে ব্রিটিশদের ওপর তো প্রচুর ক্ষোভ তৈরি হয়, এবং সবাই কি করে, সবাই বলে যে ব্রিটিশদের দ্রব্য সেগুলো কিন্তু আমরা ব্যবহার করবো না। যেমন ব্রিটিশদের দেওয়া কোনো কিছু দ্রব্য, যেমন ব্রিটিশদের শাড়ি বলো, ব্রিটিশদের চুড়ি,
ব্রিটিশদের অন্যান্য কোনো জিনিস বিলেতি জিনিস সবসময় বয়কট করা হবে। তো বিলেতি জিনিস বয়কট করার জন্য সেখানে সেই সময় দেশীয় জিনিস এর ব্যবহার বৃদ্ধি করা হয় এবং বিভিন্ন যারা ধোপা ছিল ধোপারা বিদেশি কাপড় কাচতে মানা করে দেয়। তারা হাতের তৈরি যেসব কাপড় সেগুলো ব্যবহার করতে থাকে মানুষ। এছাড়া বিদেশি দ্রব্য বিভিন্ন জায়গায় আগুন ধরিয়ে দিতে থাকে, বিদেশি স্কুল কলেজ সব কিছু বর্জন করা হয়। তো এগুলো সবই করা হয়। এই যে টোটাল ঘটনাটা ঘটছে এটাকেই বলা হয় বয়কট অ্যান্ড স্বদেশি মুভমেন্ট। অর্থাৎ বিদেশি যে সব পণ্য সেটাকে বয়কট করতে হবে এবং যে সব স্বদেশি দ্রব্য সেগুলোকে গ্রহণ করতে হবে। অর্থাৎ বিদেশের আমরা কোনো জিনিসই ব্যবহার করব না। তো এবার দেখা যাক, এবার বইয়ে আসা যাক কি বলা হচ্ছে। দ্য পার্টিশন অফ বেঙ্গল কেম ইন্টু এফেক্ট অন 16 অক্টোবর 1905। তো যেটা বললাম যে বাংলার যেসব পার্টিশন ভাগটা এফেক্ট হয়ে গিয়েছিল, কার্যকারী হয়েছিল 1905 সালে 16 অক্টোবর থ্রু এ রয়্যাল প্রোক্লেমেশন, একটা রয়্যাল প্রোক্লেমেশনের মাধ্যমে। রিডিউসিং দ্য ওল্ড প্রভিন্স অফ বেঙ্গল ইন সাইজ বাই ক্রিয়েটিং এ নিউ প্রভিন্স অফ ইস্ট বেঙ্গল হুইচ লেটার অন বিকাম ইস্ট পাকিস্তান অ্যান্ড প্রেজেন্ট ডে বাংলাদেশ। তো দেখো এই সময় লর্ড কার্জন কি বলেন। লর্ড কার্জন তো আমরা জানছি যে তিনি হিন্দু মুসলিম বিশেষ করে ভাগ করে দিতে চাচ্ছেন যাতে ন্যাশনালবাদ বা জাতীয়তাবাদটা বিকাশ না হয়। তো তার জন্য লর্ড কার্জন তো সবাইকে বলতে পারছে না যে আমি হিন্দু মুসলিম বিভাগ করে দিয়েছি যাতে তোমরা ন্যাশনালটা না চাও। তো তিনি কি বলছেন যে আমি বাংলাকে ডেভেলপ করতে চাই, যেহেতু বাংলার সাইজ অনেক বড়, বাংলার যে আকারটা অনেক বড় দেখো, তার জন্য আমি এটা রিডিউস করতে চাই। রিডিউসিং দ্য ওল্ড প্রভিন্স অফ বেঙ্গল ইন সাইজ, আমি বাংলার যে সাইজ সেটাকে ছোট করতে চাই দুখণ্ড ভেঙে, তাহলে বাংলাটা কি খুব ভালো ডেভেলপ হবে। তার জন্য আমি ক্রিয়েট করছি একটা নতুন প্রভিন্সের, যেটাকে বলছি আমরা কি ইস্ট বেঙ্গল, মানে যেটা পূর্ব দিকে থাকতে বলে ইস্ট বেঙ্গল, যেটার নাম হচ্ছে পরে নাম হয়েছে কি ইস্ট পাকিস্তান, যেটাকে বলা হতো ইস্ট পাকিস্তান, এবং বর্তমানে যেটা আমরা বাংলাদেশ নামে পরিচিত। তো এই যে ইস্ট পাকিস্তান ছিল, ইস্ট পাকিস্তান বা বাংলাদেশ, এদের রাজধানী ছিল কি ছিল ঢাকা। এদের রাজধানী তখন করা হয়েছিল ঢাকা করা হয়েছিল রাজধানী। আর যে আমাদের যে ওয়েস্ট ভাগে যেটা পড়ছিল, ওয়েস্টের বেঙ্গলের মধ্যে পড়ছিল, তাদের রাজধানী করা হয়েছিল কলকাতা। এত দূর মনে রাখবে, তাদের রাজধানী করা হয়েছিল কলকাতা। এবার দেখো, দ্য গভর্নমেন্ট explained that it was done to stimulate growth of developed eastern region of the Bengal, but actually the main objective was divided and rule। কি বলা হচ্ছে দেখো, দ্য গভর্নমেন্ট কি এক্সপ্লেন করছে, সরকার সবাইকে বলছে যে এটাকে করছি আমরা কেন, এটাকে করছি স্টিমুলেট গ্রোথ অফ আন্ডার ডেভেলপ ইস্টার্ন রিজিয়ন, আমরা ডেভেলপ করার জন্য করছি, আমরা যাতে পূর্ব দিকটা যেন ভালো উন্নতি হয়, ডেভেলপ হয়, এত বড় সাইজের জন্য আমরা করতে পারছি না, সেটাকে আমরা ডেভেলপ করার জন্য এটাকে আমরা ভাগ করছি। কিন্তু এটা তো তার মেন উদ্দেশ্য ছিল না, কিন্তু তাদের কি ছিল, অ্যাকচুয়ালি দ্য মেইন অবজেক্টিভ ওয়াজ ডিভাইডেড অ্যান্ড রুল। তাদের মেন উদ্দেশ্য ছিল ডিভাইডেড অ্যান্ড রুল, অর্থাৎ তাদের বঙ্গকে ভঙ্গ করা, বাংলাকে ভেঙে দেওয়া ছিল তাদের মেন উদ্দেশ্য, মেইন অবজেক্টিভ। দ্য মোস্ট অ্যাডভান্স রিজিয়ন অফ কান্ট্রি অ্যাট দ্য টাইম। তো সেই সময় মোস্ট অ্যাডভান্স রিজিয়ন, মানে তোমাদের আগেই বলেছি যে সেখানে ভারতের প্রায় 1/4 জনসংখ্যা বাস করতো এবং সব থেকে উন্নত ছিল এই বাংলাতে কিন্তু। এরপর দেখা যাক, দ্য মেইন রিজন ফর পার্টিশন অফ বেঙ্গল ওয়াজ destroyed to political influence of the educated middle class among whom in the Bengali intelligentsia were the most prominent. It also set up a communal gulf between Hindu and Muslim, the INC unanimously। তো কি বলা হচ্ছে দেখো, এখানে বলা হচ্ছে যে ওয়াজ ডিস্ট্রয় দ্য পলিটিক্যাল ইনফ্লুয়েন্স অফ এডুকেটেড মিডল ক্লাস ফ্যামিলি। তাহলে যে বাংলা ভাগের যে প্রধান যে লক্ষ্য ছিল সেটা হচ্ছে যে আমরা জানছি যে বাংলা হচ্ছে সেখানকার মধ্যে সব থেকে অ্যাডভান্স একটা রিজিয়ন, সব থেকে ডেভেলপ যেটা অঞ্চল ভারতের মধ্যে জেগে উঠেছে সেটা হচ্ছে বাংলা। তো তাকে ডিস্ট্রয় যে করা হয়েছিল সেটার প্রধান কারণ ছিল তার পলিটিক্যাল ইনফ্লুয়েন্স, মানে যে পলিটিক্যাল যে রাজনৈতিক দিক থেকে যে প্রভাব ফেলেছিল, যে আমাদের স্বাধীনতা চাই, সেই পলিটিক্যাল ইনফ্লুয়েন্সটাকে ধ্বংস করে দেওয়া। তো এই যে বঙ্গভঙ্গের ফলে কিন্তু কাজ হয়েছিল, এর প্রভাবে কিন্তু অনেকটা কিন্তু পলিটিক্যাল দিক থেকেও সরে এসেছিল। দেখো, অফ দ্য এডুকেটেড মিডল ক্লাস ফ্যামিলি অ্যামং হোম বেঙ্গলি ইন্টেলিজেন্সিয়া, এবং সেখানকার মধ্যে যেসব এডুকেটেড মিডল ক্লাস ফ্যামিলি ছিল তাদের মধ্যে একটা ইন্টেলিজেন্সের ব্যাপার। তো এখানে দেখা গেল যে এখানে যে সমস্ত বাংলার যে সমস্ত মিডল ক্লাস ফ্যামিলির মধ্যে যারা একটু সাধারণত ইন্টেলিজেন্সিয়া বা এডুকেটেড বুদ্ধিমান মানুষ ছিল, তাদের কি করেছিল, তাদের পলিটিক্যাল ইনফ্লুয়েন্সকে ডিস্ট্রয় করে দিয়েছিল এর লক্ষ্য। এছাড়া তোমাদের আগেই বললাম যেখানে হিন্দু আর মুসলিমের যে একটা কমিউনাল গার্ফ সেটা কিন্তু সৃষ্টি করার লক্ষ্য ছিল, হিন্দু মুসলিমকে বিভাগ করে দেওয়ার। কারণ দেখো এখানে দেখো যে তোমাদের সাধারণত যে পূর্ব দিকের যে ভাগ, বাংলাদেশের অন্তর্গত যেসব ভাগ, এগুলো ছিল একটা মুসলিম মেজরিটি এলাকা,
আর যে ওয়েস্ট বেঙ্গলের দিকে যেসব ভাগ, এগুলো ছিল একটু হিন্দু মেজরিটি এলাকা। তা বিশেষ করে এদের মধ্যে একটা কমিউনাল গ্যাপ দেখো সৃষ্টি করা হচ্ছে, হয়েই যাচ্ছে। এরপর দেখো, দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আনঅ্যানিমোয়াসলি কন্ডেমন্ড দ্য পার্টিশন অফ বেঙ্গল। তো আইএনসি কী করেছিল, নিন্দা করেছিল এই যে পার্টিশন অফ বেঙ্গলকে। আইএনসি কিন্তু অনেক প্রচেষ্টা করেছিল এটাকে বিরোধ করতে, পার্টিশন অফ বেঙ্গলকে, কিন্তু আইএনসি সফল হয়নি। তো তারপরে কি হয় বললাম, যে আইএনসির ওপর কিন্তু সাধারণ মানুষদের ভরসা কিন্তু অনেকটা উঠে যেতে থাকে। এরপর দেখো যে বিভিন্নভাবে যে চরমপন্থী নেতারা কিন্তু 1907 সালে তো সুরাট স্প্লিট হয়ে যাবে। তো 1907 সালের পরে এই আইএনসি কিন্তু দুই ভাগে ভাগ হয়ে যায়। দুই ভাগে ভাগ হয়ে যাওয়ার পর কি হবে, বিভিন্ন চরমপন্থী নেতারা তাদের মতো করবে, যে তারা কিন্তু শেষমেশ আবার এক জায়গা হয়ে যাবে। তারা ঠিক আবার এক জায়গা হয়ে যাবে 1916 সালের কাছে, এক জায়গা হয়ে যাবে। তো তোমাদের আস্তে আস্তে সব আসছি, তাহলেই তোমরা বুঝতে পারবে। দ্য বয়কট অ্যান্ড স্বদেশী মুভমেন্ট হ্যাড ইট জেনেসিস ইন দ্য অ্যান্টি পার্টিশন মুভমেন্ট হুইচ ওয়াজ স্টার্টেড টু অপোজ দ্য ব্রিটিশ ডিসিশন টু ডিভাইড বেঙ্গল। তো এই যে বয়কট আর স্বদেশী মুভমেন্ট করা হয়েছিল, সেটা কিসের জন্য মেনলি করা হয়েছিল, সেটা হচ্ছে অ্যান্টি পার্টিশন মুভমেন্ট। এটা হচ্ছে একটা অ্যান্টি পার্টিশন মুভমেন্ট, কারণ এরা চাচ্ছিল যে বেঙ্গলে যাতে না হোক, বাংলাটা যেন ভাগ না হোক। হুইচ ওয়াজ স্টার্টেড টু অপোজ দ্য ব্রিটিশ ডিসিশন। ব্রিটিশ যে ডিসিশন নিয়েছিল বাংলাকে ভাগ করা, সেটা অপোজ করার জন্য স্বদেশী আর বয়কট মুভমেন্টটা চালু হয়েছিল। যে ডিভাইডেড অ্যান্ড বেঙ্গলকে ভাগ করা হয়, সেটার বিরুদ্ধে স্বদেশী বয়কট মুভমেন্ট চালু হয়েছিল, অ্যান্টি পার্টিশন মুভমেন্ট এটা, যাতে বাংলাকে ভাগ না করা হোক। এরপর দেখো, উইথ দি স্টার্ট অফ স্বদেশী মুভমেন্ট অ্যাট দ্য টার্ন অফ দ্য কান্ট্রি, দ্য ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট টুক এ মেজর লিপ ফরওয়ার্ড। তো দেখো, যখন থেকে বাংলায় স্বদেশী মুভমেন্ট যখন থেকে শুরু হয়েছিল, আমাদের দেশের মধ্যে যখন শুরু হয়েছিল বাংলায় স্বদেশী মুভমেন্ট, তখন কি হয়, তখন ভারতের যে ন্যাশনাল মুভমেন্ট, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, আমাদের যে জাতীয়তাবাদের যে আন্দোলন, সেটা একটা বড় লাফ দেয়। টুকে মেজর লিপ ফরওয়ার্ড, একটা সামনের দিকে প্রচুর এগিয়ে যায়, মানে স্বাধীনতার দিকে আরও কিন্তু এগিয়ে যায় স্বদেশী মুভমেন্ট শুরু হওয়ার পরে। টুকে মেজর লিপ ফরওয়ার্ড, একটা বড় একটা লাফ দেয়। এরপর দেখা যাক, দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস টুক আপ দ্য স্বদেশী কল ইন বেনারস সেশন, আইএনসি প্রেসিডেন্ট ওভার জি.কে. গোখলে। তো আমাদের যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ঠিক আছে, যে জাতীয় কংগ্রেস, সেখানে একটা বলছে স্বদেশী আন্দোলনে বেনারসের সভা হয়। বেনারসের সভা কত সালে হয়, 1905 সালে। তখন প্রেসিডেন্ট ছিলেন 1905 সালে কে ছিলেন, সভাপতি ছিলেন জি.কে. গোখলের নেতৃত্বে। এবং সেখানে কি করা হয়, সেখানে সাপোর্ট করা হয় স্বদেশী আর বয়কট মুভমেন্টকে, বাংলার স্বদেশী মুভমেন্টকে শাসন করা হয়। তো এখান থেকে পয়েন্টগুলো মনে রাখবে। 1905 সালে কংগ্রেসের শাসন করা হয়েছিল, বেনারসে হয়েছিল। তখন সভাপতিত্ব কে করেছিলেন, জি.কে. গোখলে করেছিলেন। সেখানে সাপোর্ট করা হয়েছিল স্বদেশী আর বয়কট মুভমেন্টকে। এরপর দেখা যাক, মিলিট্যান্ট ন্যাশনালিজম স্পিয়ারহেড বাই ট্রায়ো অফ লাল বাল পাল। তো এই যে মেন যে ন্যাশনালিজম যে ছড়িয়ে পড়েছিল আমাদের যে জাতীয়তাবাদের মিলিটেন্ট, সেটা সাধারণত ট্রায়ো মানে এখানে তিনজনকে বোঝানো হয়েছে, লাল বাল পাল, লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক আর বিপিন চন্দ্র পাল। এই তিনজনের মধ্যে দিয়ে কিন্তু স্বদেশের বয়কট মুভমেন্ট তখন ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল। তখন যে ন্যাশনালিজমের ভাবধারা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল। এই তিনজন ছিলেন মেন লিডার। এছাড়া ছিলেন অরবিন্দ ঘোষ, এরা কিন্তু সবাই চরমপন্থী নেতা। অরবিন্দ ঘোষ ওয়াজ হাউ এভার ইন ফেভার অফ। তো এদের মধ্যে দেখো, এদের মধ্যে যে এই নেতৃত্ব দিয়েছিলেন, এদের মধ্যে যেমন বাল গঙ্গাধর পালকে যেমন জেলে পাঠানো হয়। এছাড়া অরবিন্দ ঘোষকে সাধারণত জেলে ভরা হয়নি, কিন্তু অরবিন্দ ঘোষের উপর একটা কনস্পিরেসি কেস দেওয়া হয়। ঠিক আছে, অরবিন্দ ঘোষকে ওপর যখন সাধারণত মানিকতলা, যেটাকে আমরা বলে থাকি মানিকতলা বা ক্যালকাটা আলিপুর বোম কনস্পিরেসি কেস, এই কনস্পিরেসি কেসের মাধ্যমে অরবিন্দ ঘোষের উপর প্রচুর টর্চার করা হয়, এত অত্যাচার করা হয় অরবিন্দ ঘোষকে, যে এরপরে অরবিন্দ ঘোষ কী করেন, এই যে পলিটিক্যাল পার্টি থেকে তিনি ছেড়ে দেন। তিনি আর কিন্তু পলিটিক্যাল পার্টিতে যোগ দেননি, কারণ তিনাকে এত অত্যাচার করা হয় ওই কনস্পিরেসি কেসটা চলার সময়, তিনি আর ফিরে আসেননি। এরপর দেখা যাক, অরবিন্দ ঘোষ ওয়াজ হাউ এভার ইন ফেভার অফ এক্সটেন্ডিং দ্য মুভমেন্ট to the rest of India and carrying the beyond. তো এখানে যেটা বললাম সেটাই এগুলো বলা হয়েছে, ইন্ডিয়ান ক্যারিং বিয়ন্ড দ্য প্রোগ্রাম জাস্ট স্বদেশী অ্যান্ড বয়কট গুড ফুলফিল পলিটিক্যাল মাস স্ট্রাগল। অর্থাৎ যে পলিটিক্যাল ভাব থেকে বিভিন্ন স্ট্রাগল করা হয়েছিল, যে স্বদেশী দ্রব্য ব্যবহার করতে এবং বয়কটের যে গুডস মানে হচ্ছে মালপত্র,
বয়কট করতে বিদেশি, সেগুলো এখানে বলা হয়েছে। তো এরপর দেখা যাক 7ই আগস্ট 1905 a resolution to boycott British goods were adopted a meeting of Indian National Congress held in Calcutta. It was started as purely economic measure for the development of Indian industry. তো দেখো, যখনই ব্রিটিশ দ্রব্য বয়কট করা হবে, তাহলে তখনই কি করতে হবে, আমাদের দেশীয় জিনিস, অর্থাৎ আমাদের যে কান্ট্রির মধ্যে যে সমস্ত জিনিস, কান্ট্রির মধ্যে বিভিন্ন কারখানা তৈরি করতে হবে, কান্ট্রির মধ্যে ইন্ডাস্ট্রি বানাতে হবে। তো সেগুলো তো বানাতেই হবে ব্রিটিশ দ্রব্য বয়কট করলে। তো এই 7ই আগস্ট 1905 সালে কী করা হয়, একটা রেজলিউশন পাস করা হয়, যেখানে বলা হয় যে ব্রিটিশ দ্রব্য বয়কট করতে এবং অ্যাডপ্ট করতে হবে। এবং দেখো, এর ফলে কি হয়, আমাদের দেশীয় জিনিস ব্যবহার করব, দেশীয় জিনিস ব্যবহার করার ফলে দেশের অবশ্যই উন্নতি হবে। অ্যাডপ্টেড একটা মিটিং হয় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে কলকাতা 1905 সালে 7ই আগস্ট একটা মিটিং করা হয় কোথায়, কলকাতাতে। ইট ওয়াজ স্টার্টেড এ পিওরলি ইকোনমিক মেজার ফর দ্য ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি। এবং এর ফলে কি হয়, আমাদের যে এই সমস্ত ইন্ডিয়ান ইউনিভার্সিটির ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি, তাদের ইকোনমিক্যালি দিক থেকে গ্রোথ হওয়ার সম্ভাবনা থাকবে। তো এরপর যেটা যাচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যে কে কোথাকার নেতৃত্ব দিয়েছিলেন স্বদেশী এবং বয়কট আন্দোলনের সময়, কে কোথায় নেতৃত্ব দিয়েছিলেন, যেটা হচ্ছে তিলক কোথায় কোথায় নেতৃত্ব দিয়েছিলেন, যেমন বাল গঙ্গাধর তিলক, তিনি নেতৃত্ব দিয়েছিলেন স্পেশালি পুনে আর মুম্বাইতে। আর অজিত সিং আর লালা লাজপত রায়, মোস্ট ইম্পর্টেন্ট, অজিত সিংটা মনে রাখবে। অজিত সিং কোথায় নেতৃত্ব দিয়েছিল, অজিত সিং আর লালা লাজপত রায় হচ্ছে পাঞ্জাবে, সাধারণত পাঞ্জাবে এবং আদার পার্ট অফ নর্থার্ন ইন্ডিয়া। সৈয়দ হায়দর নেতৃত্ব দিয়েছিলেন এজেন্ডা এবং দিল্লির মধ্যে এজেন্ডাতে। এছাড়া রাওয়ালপিন্ডি, কাঙ্গারা, জম্মু, মুলতান অ্যান্ড হারদোয়ার, এগুলোতে নেতৃত্ব দিয়েছিলেন। এছাড়া মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে চিদাম্বরম পিল্লাই কোথায় নেতৃত্ব দিয়েছিলেন, তিনি নেতৃত্ব দিয়েছিলেন মাদ্রাজ প্রেসিডেন্সিতে। মোস্ট ইম্পর্টেন্ট মনে রাখবে, চিদাম্বরম পিল্লাই নেতৃত্ব দিয়েছিল মাদ্রাজ প্রেসিডেন্সিতে। তো ইন্দিরা মোস্ট নেতৃত্ব দিয়েছিলেন, তো এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। তো আমরা এর পরের নেক্সট ভিডিওতে মুসলিম লীগ সম্পর্কে আলোচনা করব। তার আগে বলে রাখি, তোমরা যদি এর আগের ভিডিওটি, যেখানে আমি প্রমিনেন্ট এক্সট্রিমিস্ট লিডার, যেখানে লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক, তারপর অরবিন্দ ঘোষ, এগুলো নিয়ে আলোচনা করেছি, বিপিন চন্দ্র পাল, এগুলো তোমরা কিন্তু দেখে নেবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে তিনি কী কী মুভমেন্ট করেছিলেন। এছাড়া দেখো 1905 সালে কিন্তু 5 সালের আগে যে সমস্ত যে ফেস্টিভ্যাল শুরু হয়েছিল, যেমন তোমাদের বলেছি যে বাল গঙ্গাধর তিলক দুটো ফেস্টিভ্যাল চালু করেছিলেন। একটা হচ্ছে গণপতি ফেস্টিভ্যাল, যেটা হচ্ছে 1893 সালে, 1893 সালে চালু হয়েছিল গণপতি ফেস্টিভ্যাল। আর একটা ফেস্টিভ্যাল হচ্ছে শিবাজি ফেস্টিভ্যাল, যেটা শুরু হয়েছিল 1895 সালে। তো এই ফেস্টিভ্যালগুলোর মাধ্যমেও কিন্তু তখনকার সময় অনেক মেলা হতো, এই মেলাগুলো হতো, এবং সেখানে যে পার্টিশন অফ বেঙ্গলের বিষয়ে যখন ভাবধারা উঠছিল, তখন মানুষদের মধ্যে এই কথাগুলোর তখনকার সময় মেলার মাধ্যমে ছড়াতো। বিভিন্ন মেলা হতো, মিছিল হতো, বিভিন্ন জায়গায় তখন নাটক করা হতো, তখন এগুলোই ছিল প্রধান মাধ্যম মানুষের কাছে কথা পৌঁছে দেওয়া। এছাড়া বিভিন্ন সংবাদপত্রের উপর কিন্তু আস্তে আস্তে তখন কিন্তু বন্ধ লাগানো হয়, সংবাদপত্রগুলি বাতিল করার নির্দেশ দেওয়া হয় প্রেস অ্যাক্টে, সিটি ট্রাস্টের জন্য। তো এগুলোই ছিল, ধন্যবাদ।